আপনাদের সঙ্গে আমি ঋষিকে শুরু করছি নারদ। তবে এই মুহূর্তে নবান্ন সভাঘরের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি নবান্ন সভাঘরের ভেতরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের অপেক্ষাতেই তিনি বসে রয়েছেন কখন তারা আসবেন মিটিংয়ে। তাদেরকে সময় দেওয়া হয়েছিল 5টার সময়, কিন্তু 5টার কিছু পরে তারা নবান্ন পর্যন্ত পৌঁছন। তাদের দাবি ছিল 30 জনকে ভেতরে যেতে হবে, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। 34 জন চিকিৎসক গিয়েছেন, জুনিয়র চিকিৎসক, কিন্তু একটি জায়গাতে এখনো পর্যন্ত আটকে রয়েছেন। জুনিয়র চিকিৎসকদের যে লাইভ স্ট্রিমিং এর দাবি, সেই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সেটা সম্ভব নয় এই ধরনের মিটিং এর ক্ষেত্রে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে ঠিক কি অবস্থা, কি আপডেট, তারপরে কতদূর এগোলো, কি হলো জানবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার কাছ থেকে। নিমাই, কি জানতে পারছো, কি হচ্ছে শেষমেশ? বৈঠকে কি যাবেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঋষি। কারণ এই জুনিয়র ডাক্তাররা যারা সভা বা বৈঠকে যোগ দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের যে ধর্ণা মঞ্চ সেখান থেকে এসেছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে তারা অনড়। কিন্তু মুখ্য সচিব এবং ডিজি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়, তার কারণ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় অর্থাৎ সাবজুডিস ম্যাটার রয়েছে এটা নিয়ে, তার জন্য লাইভ স্ট্রিমিং হবে না, তবে পুরোটাই ক্যামেরা বন্দি করা হবে। এবং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু নবান্ন সভাঘরে নেমে এসে তিনি নিজে বসে রয়েছেন, অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তারদের জন্য। কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এখনো অনড় রয়েছেন এই লাইভ স্ট্রিমিং নিয়ে, তার ফলে তারা সভাঘরে এখনো ঢোকেননি। সভাঘরের মানে যে হলে সভা বৈঠক হবে সেখানে তারা ঢোকেননি, তারা মাঝখানে একটি জায়গায় তারা অপেক্ষা করছেন। এবং সেখানে নবান্ন যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা তাদের সঙ্গে কথা বলছেন রাজি করানোর জন্য। কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত সুনিশ্চিত নয় যে বৈঠকটি আজকে আদৌ হবে কি হবে না। নিমাই, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? তাদের এই একটা দাবি এখনো পর্যন্ত যদি বলা যায় তাদের কথা অনুযায়ী যে দাবি মানা হচ্ছে না, সেটা কি কারণে হচ্ছে না সেটাও মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি ব্যাখ্যা করেছেন। তারপরেও তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, তাদের সমস্ত দাবি তো মেনে নেওয়া হলো। দেখো ঋষি, এখানে খুব বড় প্রশ্ন যে কেন মেনে নিচ্ছেন না তারা, কারণ সমস্ত শর্ত মেনে নেওয়া হলেও লাইভ স্ট্রিমের ক্ষেত্রে তারা কেন অনড়। তাদের বক্তব্য যে যেহেতু অন্যান্য সভা বা বৈঠক মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করেন, এক্ষেত্রেও করতে হবে। তার আরেকটি উদাহরণ দিয়ে তারা দিচ্ছেন যে এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, অভয়া নিয়ে আন্দোলন সাধারণ মানুষের। এ ধরনের রাজ্যে ধর্ষণ বা তাকে ধর্ষণ করে হত্যা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তার যে আন্দোলন, তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। তাই এই আন্দোলনের এই বৈঠক যাতে স্পষ্ট হয় সাধারণ মানুষের কাছে, জনগণ যাতে দেখতে পারে, তার জন্য কি তারা চান লাইভ স্ট্রিমিং। কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তার কারণ সাবজুডিস ম্যাটার, যেহেতু বিচারাধীন বিষয়টি রয়েছে সুপ্রিম কোর্টে, তাই তারা কোনোভাবে এটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না বলে জানিয়ে দিচ্ছেন। এদিকে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বৈঠক কতটা হবে কিনা, ফলপ্রসূ হয়তো পরের কথা, আগে বৈঠক হবে কিনা সেটাই প্রশ্ন উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে কিঞ্জন নন্দরা তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন, অর্থাৎ সভাঘরে ছিলেন ভেতরে, সেখান থেকে বেরিয়ে এসে বাসের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এবং জুনিয়র ডাক্তারদের বেশ কয়েকজন তারা কিন্তু বাইরে পায়চারি করছেন। ফলে তারা আরো আবার সভাঘরে কি বলছেন তারা কি নিজেদের মধ্যে কোনো মিটিং করছেন? যে 34 জন তারা গিয়েছেন, অবশ্যই তারা নিজেদের মধ্যে মিটিং তো করছেনই, তার পাশাপাশি তাদের যে বর্ধিত যে জিবি রয়েছে, কমিউনিটি বডি রয়েছে, তাদের সবার সঙ্গে কথা বলছেন। তার কারণ তারা চান যে সবাই মিলে যে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে, যে ঠিক এই বৈঠক তারা আদৌ বৈঠকে যাবেন নাকি যাবেন না। লাইভ স্ট্রিমিং যেহেতু হবে না বলে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। এবং তারা কিন্তু সভাঘরের ভেতরে যে হলটিতে গিয়েছিলেন, যেটা অবশ্য বৈঠকের হল নয়, এমনি অপেক্ষা করার হল, সেখান থেকেও বেরিয়ে এসে তারা যে বাসটি এসছে তার পাশে তারা ঘোরাফেরা করছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন। নিমাই, এই জুনিয়র চিকিৎসকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছে? তারা কি আদৌ যাবেন ভেতরে, নাকি এই একটা জায়গাতেই যেখানে লাইভ স্ট্রিমিং হবে না বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তারা যখন রয়ে গিয়েছেন এখনো সেখানে, এই তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছে? এই তারা যে নিজেদের মধ্যে আলোচনা করছে সেটার পরেই তারা সিদ্ধান্ত কি জানাবেন সাংবাদিকদের? দেখো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেইভাবে স্পষ্ট নয়, তার কারণ মূলত তারা জটলা পালানো যাকে বলা হয়, মানে জট বেঁধে তারা আলোচনা করছেন। এবং সেখানে তাদের বিষয় মূলত যে এই সিদ্ধান্ত, তাদের যেহেতু তাদের শর্ত ছিল, তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং করা, এবং উল্টো দিকে নবান্নর ক্ষেত্রে এই সাবজুডিস বিষয়টিকে
সামনে আনা হয়েছে। তার ফলে এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের বৈঠকটা করা যাবে কি যাবে না, মানে করবেন কি করবে না তা নিয়ে বৈঠক করেছেন। এবং আমরা যেটা বলছিলাম যে তারা কিছুক্ষণ আগে যারা নবান্ন কর্তৃপক্ষ যারা রয়েছেন, আধিকারিক যারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছিলেন বৈঠকে যে লাইভ স্ট্রিমিং করার জন্য। কিন্তু এখন আমরা দেখছি তারা যে নবান্ন সভাঘর রয়েছে তার বাইরে বেরিয়েছে, যে বাসটি তারা এসেছিলেন সেই বাসের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। নিমাই, কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি, তারপরে কি আবার এই দুজন গিয়ে এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বললেন? দেখো, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা একেবারে বাইরে বেরিয়েছেন, খোলা আকাশের নিচে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং এখানে আর ডিজি বা কেউ এখানে বাইরে বেরিয়ে এসে কথা বলেনি, ভেতরে কথা বলেছিলেন যাতে রাজি হন তারা বৈঠকে সম্মতি জানান। কিন্তু যেহেতু লাইভ স্ট্রিমিং অনর এবং এখনো পর্যন্ত সেই অনর থাকার কারণে দুপক্ষই অনর, কারণ এক পক্ষ অবশ্য তার কারণ দেখিয়েছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, তার কারণ এটি বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টে। তার ফলে এদিকে আমরা দেখতে পাচ্ছি তিনজন রন্ধ সহ যে জুনিয়র ডাক্তার আন্দোলনকারী যাদের প্রতিনিধিরা যারা এখানে এসেছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা ঠিক কি সিদ্ধান্ত নেবেন। এখন যদিও সেই সিদ্ধান্তের কথা স্পষ্ট হচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে তারা নিজেদের মধ্যে খুব চিন্তা নিতে হবে, তারা এই বিষয় নিয়ে আলোচনা করছেন। মুখ্যমন্ত্রী কি এখনো নবান্ন সভাঘরে রয়েছেন? কারণ 5টার সময় দেওয়া হয়েছিল, সময় বলে দেওয়া হয়েছিল 5টা, তারপরে এখন 6:30 বেজে গিয়েছে। মুখ্যমন্ত্রী কি এখনো রয়েছেন নবান্ন সভাঘরে? এটা একটা ঐতিহাসিক বিষয় ঋষি, যে মুখ্যমন্ত্রী নিজে এসে বসে রয়েছেন একা এবং পুরো সভাঘরে তিনি একা বসে রয়েছেন, পায়চারি করছেন। অথচ যাদের সঙ্গে বৈঠক তারা এসেও পৌঁছলেও সভাঘরে তারা ঢোকেননি, তারাও বাইরে আবার বেরিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী প্রায় 1 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করছেন। এ রাজ্যে এই ধরনের ঘটনা কিন্তু ঐতিহাসিক ঘটনা, মূলত অন্তত তৃণমূলের সরকারে চলাকালীন এই ধরনের ঘটনা একেবারেই ঐতিহাসিক, যেখানে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা সভাঘরে ঢুকছেন না। তারা নিজেরাও এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে সবাইটিতে তারা যোগ দেবেন কি দেবেন না। ঋষি, আচ্ছা নিমাই থাকো তুমি আমাদের সঙ্গে। দর্শকদের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে প্রায় 1.5 ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন বলে। জুনিয়র চিকিৎসকরা তারাও নবান্ন সভাঘরের বাইরে রয়েছেন, তারাও এখনো পর্যন্ত চাইছেন যাতে লাইভ স্ট্রিম করা হোক এবং জুনিয়র চিকিৎসকদের এই দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না, সেটাও সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ডিজিপি জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও তারা অনড় রয়েছেন যে লাইভ স্ট্রিম করতে হবে। লাইভ স্ট্রিম যদি না হয় তাহলে তারা বৈঠকে যাবেন না, নিজেদের মধ্যে আবার বৈঠক করছেন। তারা কি সিদ্ধান্ত নেবেন, তারা কি যাবেন নাকি যাবেন না মিটিংয়ে? কারণ মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নবান্ন সভাঘরে অপেক্ষা করছেন এই জুনিয়র চিকিৎসকদের জন্য। আমরা দেখেছি পরপর 3 দিন ধরে, অর্থাৎ গত পরশু স্বাস্থ্য সচিব এই জুনিয়র চিকিৎসকদেরকে চিঠি দিয়েছিলেন, যদিও তাদের তখন মনে হয়েছিল যে এই চিঠি অপমানজনক। গতকাল মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু তাদের একাধিক দাবি মানা হয়নি বলে সেই সময় জুনিয়র চিকিৎসকরা আসেননি। আজকে আবারও তাদেরকে চিঠি দেওয়া হয় নবান্নর পক্ষ থেকে। তারপর তারা জানান যে তারা আসবেন মিটিংয়ে, তারা আসবেন বিকেল 5টার সময়। কিন্তু তাদের দাবি ছিল যে 15 জন নয়, যেটা সরকারের চিঠিতে বলা হয়েছিল যে 15 জন আসতে পারবেন। তাদের দাবি ছিল যে 30 জনের বেশি চিকিৎসককে অ্যালাউ করতে হবে। সরকার এই দাবিও মেনে নিয়েছে। তারা 34 জন নবান্ন সভাঘরের সামনে অপেক্ষা করছেন এবং তাদের যে দাবি ছিল লাইভ স্ট্রিম করতে হবে, সেই দাবি কোনোভাবে মানতে চাইছে না সরকার। কারণ সরকারের বক্তব্য যে এটা বিচারাধীন বিষয় রয়েছে, ফলত এই বিষয়ে যে আলোচনা হবে এটা লাইভ স্ট্রিম করা যাবে না। কিন্তু ভিডিও রেকর্ড হবে, সমস্ত কিছু ভিডিও রেকর্ড হবে, যাতে পরবর্তীতে এই বিষয়টি যদি কোথাও দেখানো হয় বা কোথাও যদি এই বিষয়টি তুলে ধরা হয়, সেই কারণে ভবিষ্যতে কথা ভেবে গোটা মিটিংটাই ভিডিও রেকর্ড হবে, এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা অনড় রয়েছেন যে লাইভ স্ট্রিম করতেই হবে, এটাই তাদের দাবি এবং সেই দাবিতে অনড় রয়েছেন। তারা এখনও নবান্ন সভাঘরের কাছেই রয়েছেন, তারা তাদের বাসের কাছে রয়েছেন, সেখানে তারা সবাই মিলে কথা বলছেন। 34 জন তারা নবান্ন সভাঘরে সামনে রয়েছেন। তাদের প্রত্যেককে অ্যালাউ করা হবে ভেতরে ঢুকতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে। মুখ্যমন্ত্রী তাদের জন্য 1.5 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। নিমাই, জুনিয়র চিকিৎসকদের কারো কাছ থেকে কিছু কি জানতে পারলে, কি বলছেন তারা? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব।
জুনিয়র চিকিৎসক যে দাবি 30 জনের বেশি বৈঠকে তাদেরকে অ্যালাউ করতে হবে, সেই দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু লাইভ স্ট্রিম করতে হবে এই দাবি সরকারের পক্ষ থেকে মানা হয়নি, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিচারাধীন বিষয়, ফলত সেই কারণে বিষয়টি লাইভ স্ট্রিম করা যাবে না, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এখন এই জায়গাতেই দুপক্ষর পক্ষ থেকে যে অনর, একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন লাইভ স্ট্রিম করতেই হবে, তারা এখনো নবান্ন সভাঘরের কাছেই রয়েছেন, তারা নিজেদের মধ্যে কথা বলছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1.5 ঘন্টারও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন, কখন এই জুনিয়র চিকিৎসকরা বৈঠকে জটিলতা যে হয়ে রয়েছে সেই জট কবে কাটবে, আদৌ কি কাটবে, এই জট কাটানোর জন্যই দুপক্ষই বলছেন তারা সচেষ্ট, জট কাটাতে মরিয়া, কিন্তু কোথাও গিয়ে এই মিটিংয়েই বসতে দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে নানান রকমের যে দাবি জুনিয়র চিকিৎসকরা যে দাবি করছেন, সেই দাবি সরকারের পক্ষ থেকে একাধিক দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু একমাত্র এখন যেটা দাবি লাইভ স্ট্রিম, এই দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না। জুনিয়র চিকিৎসকরাও অনড় রয়েছেন। নিমাই, তুমি ওখানে রয়েছো, জুনিয়র চিকিৎসকদের কারোর সঙ্গে কি কথা বলতে পারলে, কি বলছেন তারা? দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে অনেকটা দূরে ডাক্তাররা দাঁড়িয়ে রয়েছেন, ফলে সরাসরি কথা বলা সম্ভব নয়, কিন্তু তাদের যে ভাষা, তাদের যে তাদের চলাফেরা থেকে যা বোঝা যাচ্ছে, তারা কিন্তু চিন্তিত এবং তারা ঠিক কি করবেন সেটা এখনো বুঝে উঠতে পারছেন না, বা সেই সিদ্ধান্ত তারা নিতে পারেননি। বিভিন্ন জনকে আমরা দেখছি ফোনে কথা বলছেন, যারা বর্ধিত ও জীবিত সদস্য রয়েছেন, অর্থাৎ যারা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, কারণ এই বৈঠকে আসা হবে কি হবে না তার জন্য সেই শর্ত মানা না মানা অনেক টানাপোড়েন চলছে। গতকাল এই শর্তে টানাপোড়েন জেরে কিন্তু বৈঠক ভেস্তে যায়, বৈঠকে আসেননি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নিজে সভা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে চলে এসেছিলেন এবং তিনি এসে বসে রয়েছেন, বৈঠক শুরু হওয়ার থেকে একা বসে রয়েছেন, অপেক্ষা করছে ছাত্রদের জন্য, জুনিয়র ডাক্তারদের জন্য। সেখানে জুনিয়র ডাক্তাররা তারা হল থেকে বেরিয়ে এসে একেবারে বাইরে, মানে খোলা আকাশের নিচে যেখানে বাসটি দাঁড়িয়ে রয়েছে সেখানে তারা পৌঁছেছেন। দু একজনকে আমরা দেখছি যে বাসে উঠেও পড়ছেন, বাসে উঠে বসেও রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই বৈঠক ভেসে গেছে বলা যায় না, কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ লাইভ স্ট্রিমিং এর জন্য প্রায় একেবারে অনড় জুনিয়র ডাক্তাররা, যে কারণে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু সেই সিদ্ধান্ত যে বৈঠক না করার সিদ্ধান্ত যে তারা যে কোনো সময় নিতে পারেন সেটাও হতে পারে, কারণ এক্ষেত্রে কিন্তু দুটো বিষয়ই সামনাসামনি রাখা যায়, যে হয়তো বৈঠক হতে পারে, না হলেও ঐতিহাসিক ঘটনা ঘটবে। যেন মুখ্যমন্ত্রী এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন জুনিয়র ডাক্তারদের জন্য, জুনিয়র ডাক্তাররা এসেও ফিরে গেলেন। আপাতত এখনো পর্যন্ত মাঝামাঝি একটা অবস্থায় রয়েছে, জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তাদের আরো যারা নেতা রয়েছেন বা তাদের যে লিগাল সেল রয়েছে, যারা অর্থাৎ আইনি যে পরামর্শদাতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কারণ যেহেতু নবান্নর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সাবজুডিস বিষয় নিয়ে বৈঠক রয়েছে, কিন্তু এই বৈঠক সাবজুডিস হয় কোনোভাবেই লাইভ স্ট্রিমিং করা যাবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু দেখার বিষয়। ঠিক আছে নিমাই, জানতে চাইবো সরকারের পক্ষ থেকে আর কেউ কি এলেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বললেন? দেখো, জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথমেই যারা অফিসিয়াল যারা ছিলেন, নবান্নের যারা উচ্চপদস্থ কর্তা যারা রয়েছেন, তারা প্রথমে কথা বলছেন যে যাতে বৈঠক শুরু করা যেতে পারে, কারণ মুখ্যমন্ত্রী এসে বসে রয়েছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। তারপরেই দেখা যায় যে লাইভ স্ট্রিমিং করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়, নবান্নের পক্ষ থেকে একদম সরকারিভাবে ঘোষণা করা হয় এবং সেখানে বলা হয় যে যেহেতু এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়টি সুপ্রিম কোর্টে বিচার চলছে, তার ফলে এই বৈঠকটি বা এই নির্দিষ্ট বৈঠকটি কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না, তবে ক্যামেরায় রেকর্ডিং করা হবে, যা লাইভ স্ট্রিমিং করা বদলে করা হবে। কিন্তু জুনিয়র ডাক্তার তারা কিন্তু অনড় থাকেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। মুখ্যমন্ত্রী অন্যান্য সভা যেহেতু লাইভ স্ট্রিমিং করেন, যে সমস্ত সাংগঠনিক সভা নয়, একেবারে যেগুলো অফিসিয়াল সভা হয়, নবান্ন সভাপতি তিনি লাইভ স্ট্রিমিং করেন, তার ফলে এইটা কেন করা হবে না, এবং তারা চান যে তাদের কথায় যে এই যে আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে, সাধারণ মানুষও যারা জানতে পারে কি বৈঠক হলো, কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটা স্পষ্ট সরাসরি জানতে পারে। তার জন্যই জুনিয়র ডাক্তারদের দাবি লাইভ স্ট্রিমিং করতে হবে। কিন্তু নবান্নের পক্ষে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ডিজি এবং চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে এই বৈঠকটি কোনোভাবেই লাইভ স্ট্রিমিং করা যাবে না,
ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররাও এখনো পর্যন্ত অনড় রয়েছে। ফলে আদৌ এই বৈঠক আজকে হবে কি হবে না সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন হিসেবে ঝুলে রয়েছে, এবং শেষ মুহূর্তে যদি এই বৈঠক ভেস্তে যায় তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক কাণ্ড ঘটবে। এবং আমি তোমাকে যেটা বলছিলাম, দু একজন জুনিয়র ডাক্তারকে আমরা দেখছি বাসে উঠে বসেও রয়েছে। তুমি নিমাই, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে কথা বলবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা তারা বেশ কয়েকজন ইতিমধ্যে বাসে উঠে গিয়েছেন বলে জানালেন আমাদের প্রতিনিধি। পাশাপাশি নবান্ন সভাঘরে এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষায় রয়েছেন কখন জুনিয়র চিকিৎসকরা যাবেন নবান্ন সভাঘরের ভেতরে, বৈঠক শুরু হবে। এই বৈঠক কিন্তু কার্যত শর্তের সুতোয় ঝুলছে বৈঠক, লাইভ স্ট্রিমের শর্ত, আর সেই শর্তেই ঝুলছে বৈঠক। বৈঠক কি হবে নাকি হবে না জানাবো আপনাদেরকে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। যে খবরের দিকে আমাদের নজর ছিল, শর্তের সুতোয় ঝুলছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। জুনিয়র চিকিৎসকদের সমস্ত শর্তই মেনে নিয়েছে শাসক দল, মাফ করবেন সরকার, কিন্তু একমাত্র একটি শর্ত যে লাইভ স্ট্রিম করতে হবে, বা লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি সেই দাবি মানা হয়নি সরকারের পক্ষ থেকে। সরকার বলে দিয়েছে যে বিচারাধীন বিষয়, ফলত এই বিষয় নিয়ে যে বৈঠক হবে সে বৈঠক রেকর্ড হবে। নবান্ন সভাঘরে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার জন্য। নবান্ন প্রেস কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি। প্রায় এখন 7টা বাজে, 5 মিনিট বাকি 7টা বাজে। 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই এখানে মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন, সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। আমার সাথে মিটিং এর চিফ সেক্রেটারি মনোজ পান ছিলেন, হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন, আমার এমওএস চন্দ্রিমা ভট্টাচার্য ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন। আমরা 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই, তারা আসছেন না। তারা কি বলেছেন প্রেসকে? তারা যেটা বলছেন, প্রথমে ঢোকার আগে আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিমান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। এর আগেও আমি 2 দিন, গতকাল এবং গত পরশু, হাইয়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অফ দ্য স্টেট, আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম, আরো 2 ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবে, হয়তো আসতে পারেনি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিছু মনে রাখবেন, যখন তারা আমাদের চিঠি পাঠায়, চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুন টু এনশিওর স্মুথ ফাংশনিং of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary
to the direction passed by the Honorable Supreme Court for resumption of work, as such direction bind the state. After that, the same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work, as such direction bind the state. আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের উপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআই এর কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে, যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। আমরা ভেবেছিলাম যে আমরা 5:45-এর মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম, 4:45, যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন, তাতেও আমরা কিছু মাইন্ড করিনি, কারণ এটা ছোট বড়র মধ্যে ব্যাপার নয়, চেয়ারে ব্যাপার নয়। আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার। আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2 ঘন্টা 5-10 মিনিট 3 দিন সমানে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য, এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক, এবং এক্ষেত্রে আমাদের কোনো দ্বিচারিতা নেই, এটা আমাদের হাতে নেই। এখন কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টসে যাব না। মনে রাখবেন, আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না।
যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানাতেই পারেন। কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই। আর দুই হচ্ছে, টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন। এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব, তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি, যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন, সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন। তাও আমরা কাউকে আটকাইনি, আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম, কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না। কেন ঢুকলেন না আমি জানি না, বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে ব্রিফ করতে পারতেন আফটার মিটিংও, যদি তাদের পছন্দ না হতো। কিন্তু আমাদের 2 ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমাদের তো কাজকর্ম আছে। আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি 2-2.5 ঘন্টা। যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয়, আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে, এখানে ফোন আনবেন না, আমি নিজেও নিয়ে যাইনি। এবং আজকে আপনারা ভাবুন, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, আমার কাছে মেসেজ আসতে পারতো, চিফ সেক্রেটারির কাছে পারতো, ডিজির কাছে পারতো, হোম সেক্রেটারির কাছে পারতো। তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয়, ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার। মনে রাখবেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি
শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এতগুলো মানুষের মৃত্যু করার জন্য, মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায়, যে সরকার বামফ্রন্টের আমলে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে আমরা 35টা করেছি 11 বছরে। আমরা 43টা মাল্টি সুপার হসপিটাল করেছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন এইচডিইউ করেছি, এসএনসিইউ করেছি। ইনস্টিটিউশন ডেলিভারি, প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না। গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে? আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প, ওয়েটিং হাট করে দিয়েছি। যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল, জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল, সুন্দরবনের মতো অঞ্চল, আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা, বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে, এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল, সেখানে নিয়ে যাবে। কারণ মায়ের গর্ভ যন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না। মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায়। কারো যদি হার্ট অ্যাটাক করে, সে কিন্তু অপেক্ষা করতে পারে না। কারণ আমরা বলি হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে, এগুলো প্রাণঘাতী। যেটা হচ্ছে ক্যাথিল্যাব যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে, চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে। রিস্টার মা বা উত্তর 24 পরগনার একটা ঘটনা আমি জানি, নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে, কিডনি বাঁচানো, ছেলেকে বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য। ক্যাথিল্যাব চেঞ্জ হয়নি বলেই, ক্যাথিটার কি বলে ওটাকে, ক্যাথিটার যেটা পাল্টায়, যেটা ক্যাথিটার যেটা চেঞ্জ করে, তার কারণ হচ্ছে অপারেশনের পরে ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। সেইটা পর্যন্ত, আগেরটা আমি ক্যাথল্যাব বলেছিলাম, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। ক্যাথিটার যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি, ফলে মারা গেছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না? আর একটা প্রদীপ জ্বালাবো না? আমরা দুঃখ প্রকাশ করব না? 27 জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন। আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন, সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। আমার হৃদয় কাঁদছে সবার জন্য। ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান, তারা মানুষকে জীবন দেবেন। মনে রাখবেন, কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল, তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে। পুলিশ ডিপার্টমেন্ট, ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে বা কোনো বাড়ির দুর্যোগে। সেই রকম আছে কর্পোরেশন, সেরকম আছে হেলথ ডিপার্টমেন্ট, সেরকম আছে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট। যেমন সাংবাদিক বন্ধুরা, আপনারা পুজোতে বড়জোর একদিন ছুটি পান, আপনারাও ছুটি পান না। ডে নাইট যখনই ডিউটি করতে বলে এমার্জেন্সি সার্ভিস, আপনাদেরও ডিউটি করতে হয় অল্টারনেটিভ না থাকলে। এই অবস্থায় আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা, মনের ব্যথা, এবং তারা কাজে যোগদান করবেন। সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। যতটুকু আমি জানি, যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে। তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের, 2 ঘন্টা অপেক্ষা করেছি, আসেনি।
কালকেও বসেছিলাম, মিটিংটা সিএস ডেকেছিলেন, কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব। আমি তো অনেক সময় স্পন্টেনাস চলে যাই। আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না, অহংকার হিসেবে দেখি না, উদ্ধত্ত হিসেবে দেখি না, আমি দেখি এটা ভালোবাসা হিসেবে। চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে। আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছেন, তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হাইয়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। আর আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেব, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting and waiting that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also, I waited 3 days with my highest officials, including Chief Secretary, Home Secretary, DG and my MOS. But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support, I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action, because sometimes we have to tolerate. It is the duty to tolerate sometimes. Tolerate করাটাও, ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে, ধৈর্য ধরবো। কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন, আমার এটুকু আহ্বান থাকবে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু 2-3টে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল, এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ইউপিতে 6 মাস আগকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল, এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয়। আমি 26 দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে। আমি 14 দিন ধর্ণা করেছিলাম, সিঙ্গুরে আসেনি। কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, উই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে।
যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।